সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 61। তো এর আগে আমাদের 60টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আগের যে 60টা ক্লাস তোমরা এখন পর্যন্ত দেখেছো 60 ক্লাস, এখন যে 61 নম্বর থেকে 100 পর্যন্ত ক্লাস আসবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো যারা যারা এই বছর সিলেকশন নিতে চাইছো তাদের জন্য এই ক্লাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারা অবশ্যই রেগুলার ক্লাসটা দেখো। রেগুলার এখন ক্লাস আসবে রোজ সকাল 8:30 থেকে, কোনো প্রবলেম হবে না। তো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর লাইকটা তুমি শেষেই করো, যদি তোমার শেষ পর্যন্ত ক্লাসটা ভালো লাগে তবেই লাইক করে দিও। তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো। কোশ্চেন ইংলিশ বাংলা দুটোতেই আছে। আর কোশ্চেনের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখানে বলছে জ্যাক একটি পরীক্ষায় 45% নম্বর পেয়েছে এবং 18 নম্বরের জন্য ফেল করেছে। আর এখানে যে কোশ্চেনগুলো করাচ্ছে এগুলো প্রত্যেকটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তো 45 নম্বর পেয়েছে আর কত 18 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 45% নম্বর পাচ্ছে, সেটা আমরা এখানে লিখবো পার্সেন্টেজ দিয়ে। আর যত নম্বরের জন্য ফেল করবে সেটা আমরা যোগ করে দেবো। যদি ফেল বলে তত নম্বর যোগ করে দেবো। তাহলে 18-র জন্য ফেল করছিল, তো 18 এখানে দিয়ে দাও। তাহলে এটা চলে আসবে পাস মার্ক। ক্লিয়ার? নো প্রবলেম। তিনি যদি 65% নম্বর পেতেন, এরপরে আরেকটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকবে ভ্যালু, 65% দেওয়া আছে, এরকম দেওয়া থাকবে। তবে তিনি পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম স্কোরের চেয়ে 6 নম্বর বেশি পেতেন। তো এবার 6 নম্বর বেশি হয়ে যাচ্ছে, তো বেশি পেয়ে গেলে কমিয়ে দাও, মাইনাস করে দাও, তাহলেও এটা 5 নম্বরে চলে আসবে। তো দুপাশেই দেখো 5 হয়ে যাচ্ছে, তো এটাই ইকুয়াল দিয়ে দেবে, দুটোই পাস মার্ক, তো ইকুয়াল। এবার বলছে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত, মানে 100% হয় পরীক্ষার সর্বোচ্চ নম্বর, 100%-এর ভ্যালু আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে পার্সেন্টেজগুলো এক পাশে রাখবো, আর যে 18 আর 6 আছে এগুলো এক পাশে নিয়ে নেবো। তাহলে এখানে +18 এই পাশে আছে, -6 এই পাশে আসলে +6 হয়ে যাবে, নো দিক্কত, নো প্রবলেম। 65% এই পাশে আছে, লিখে দাও। এগুলো এক লাইনেই ক্যালকুলেশন করতে পারো। 45% ওপাশ থেকে এপাশে আসলে -45% হয়ে যাবে, নো প্রবলেম। তো এটা আমাদের যোগ করলে হয়ে যাবে 24। আর এদিকে যদি আমরা বিয়োগ করে দিই 40, 50, 60, তার মানে এটা আসছে 20%। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20%-এর ভ্যালু কত, 24। তাহলে এখানে আমরা লিখবো যে 24, আমরা এখানে যেটা পাচ্ছি সেটা আমাদের 20%-এর ভ্যালু। তাহলে 20% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে পরীক্ষার সর্বোচ্চ নম্বর ম্যাক্সিমাম কত হয়, 100% হয়। তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 20 দিয়ে কাটলে 5, 20, 100, 5 আসবে। 5 × 24, তার মানে 120 আমাদের কারেক্ট অ্যান্সার। 120, অপশান সি আমাদের কারেক্ট। বোঝা গেল? প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন আজকে তোমরা, মানে এখন থেকে যে কদিন আমাদের ক্লাস হবে প্রত্যেক দিন নতুন কিছু তোমরা শিখতে পারবে। তো নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। আর পরীক্ষায় তোমরা ডাইরেক্ট ওগুলো অ্যাপ্লাইও করতে পারবে। আর পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনই তোমরা দেখতে পারবে, সেম কনসেপ্টের কোশ্চেন। যদি একটি আইটেমের মূল্য এত হয় এবং এর বিক্রয় মূল্য এত হয়, তাহলে ক্ষতির শতাংশ কত? আইটেমের মূল্য মানে ক্রয় মূল্য কত বলছে, কস্ট প্রাইস আমাদের এখানে বলছে 4,500 টাকা, কস্ট প্রাইস মানে কেনা দাম। আর এটার বলছে বিক্রয় মূল্য, বিক্রয় মানে সেলিং প্রাইস আমাদের এখানে বলছে 3,500 টাকা। তাহলে দেখো 4,500 টাকার জিনিস 3,500 টাকায় বিক্রি করলে 1,000 টাকা কমে বিক্রি করেছি, তাহলে 1,000 টাকার লস। তাহলে আমাদের এখানে অ্যান্সার বেরাবে লস, ওকে। আর এখানে বলেছে ক্ষতির শতাংশ কত, তাহলে এই যে 1,000 টাকা যে আমি কমে বিক্রি করছি সেটা আমি ওপরে রাখবো। আর এখানে নিচে সবসময় হয় কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 4,500, তাহলে নিচে আমরা লিখবো 4,500। আর পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, ব্যাস আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে 00-র সাথে এই 00 আমরা করলাম ক্যান্সেল। 5 দিয়ে কাটলে আমরা এখানে কত পাবো, 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 200/9। ঠিক আছে, 200/9%। 200/9 যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা কত পাবো, 22/9, 22/9%। কোনো অসুবিধা নেই। তাহলে অপশান সি আমাদের কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি নিবন্ধের মূল্য 20% বৃদ্ধি করা হয় এবং তারপর প্রতিটি 5%-এর দুটি পরপর ডিসকাউন্ট অনুমোদিত হয়। তাহলে একটা জিনিসের কস্ট প্রাইস আমি এখানে ধরে নিচ্ছি যে 100 টাকা ছিল কেনা দাম। এবার সেটা কি করেছে, সেটা একজন ব্যক্তি মার্ক করে রেখেছে কত, 20% বেশি বৃদ্ধি করে রেখেছে, মার্ক প্রাইস চিহ্নিত করে রেখেছে। তাহলে 100-র 20% যদি বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে 120। তাহলে 120 টাকা মার্ক করে রেখেছে। এবার মার্ক করার পরে দোকানদার কি করছে, 5%-এর দুটো আবার ছাড়ও দিচ্ছে। তাহলে মার্ক প্রাইসের উপরে সবসময় ডিসকাউন্ট দেয়। তাহলে এখানে 120 লেখো, এরপর এটার উপরে 5%-এর যদি ডিসকাউন্ট হয় তাহলে এটা 100 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে হবে 95%। তাহলে প্রথম ডিসকাউন্ট 95%, মানে 95/100। আবার 5%-এর ডিসকাউন্ট, তার মানে আবার 100 থেকে 5 বাদ, তাহলে আবার হয়ে যাবে 95/100। ঠিক আছে, দুটো ডিসকাউন্ট দিয়েছে তাই আমি এখানে 95/100, 95/100 দুবার লিখবো। এবার আমাদের এখানে বলছে নিবন্ধটির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি। তাহলে এখানে এটা আমাদের যেটা বেরাবে না, মার্ক প্রাইসের উপর যখন ডিসকাউন্ট দিই তখন আমাদের আসে সেলিং প্রাইস।
তাহলে এটা যেটা আসবে সেটা আমাদের আসবে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য আসবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে জিরোর সাথে আমাদের জিরো এখানে ক্যান্সেল করতে পারি, বা আমরা এখানে ডাইরেক্ট করি। দেখো এখানে 5 দিয়ে কাটলে এটা হবে 19, 5 দিয়ে কাটলে এটা হবে 20, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 19, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত 20, নো দিক্কত। এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল করো, 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে 6 দুগুণে 12 6 আসবে, আর 2 দিয়ে যদি কাটি 10 দুগুণে 20, 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6। তাহলে আমাদের এখানে সেলিং প্রাইস আমরা আলটিমেটলি কী পাচ্ছি, এখানে পাচ্ছি 3 ইন্টু 19 ইন্টু 19, 19 ইন্টু 19 পাচ্ছি, তাহলে 19-এর স্কোয়ারই পাচ্ছি অ্যাকচুয়ালি, বাই আমরা কত পাচ্ছি 10। এবার এখানে দেখো ইউনিট ডিজিট যেহেতু প্রত্যেকটা আলাদা 8 9 3 2, তো আমরা ইউনিট ডিজিট দেখে এখানে করতে পারি। কীভাবে করতে পারি সেটা একটু দেখাই। এখানে কত আছে 3 ইন্টু 19-এর আমরা জাস্ট ইউনিট ডিজিট মানে 9 নেবো, এখানেও ইউনিট ডিজিট মানে একক ঘরের অঙ্ক 9 নিচ্ছি, আর নিচে আমাদের কত আছে 10, তাহলে 9 নং 81, ক্লিয়ার। 9 নং 81-র 1 নেব ইউনিট ডিজিট, 1-এর সাথে আবার 3-এর গুণ করব, 3 অক্ষে কত আসবে 3, ক্লিয়ার, ওকে। আর নিচে কত আছে 10, 10 থাকার জন্য এখানে এক ঘর আগে দশমিক, তাহলে 0.3 আমাদের এই অপশানে আছে, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তো ইউনিট ডিজিট দিয়ে ডাইরেক্ট আমরা এইভাবে করতে পারি। তো যারা যারা ইউনিট ডিজিট জানো তারা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করবে, এইভাবে অ্যাপ্লাই হয়, আর যারা জানো না তারা আজকে শিখে গেলে ইউনিট ডিজিট দিয়ে করতে পারি। আর যদি আমরা এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 19 ইন্টু 19 কত হবে, দেখো 19-এর স্কোয়ার বলতে পারি আমরা, ক্লিয়ার, নো দিক্কত। 19-এর স্কোয়ার আমাদের কত হয়ে যাবে 361 হয়ে যাবে, ক্লিয়ার। এটার সাথে আমাদের কত হবে 3-এর গুণ হয়ে যাবে, 3-এর গুণ যদি করি 3 অক্ষে 3, 3 6 18, 8 3 3 3 9 রেখে 10, এটা হচ্ছে। তাহলে আমাদের এখানে আসবে 10 83/10, 10 থাকার জন্য এখানে আমরা লিখতে পারি 108.3। ঠিক আছে, তাহলে 100 থেকে এটা কত বেশি, 100 থেকে যত বেশি, 100 আমাদের কি ছিল, কস্ট প্রাইস ছিল, ক্রয় মূল্য ছিল, তাহলে ক্রয় মূল্য থেকে তত বেশি আমাদের এখানে মার্ক করে রাখা হয়েছে। তাহলে 100 থেকে কত বেশি, 8.3 বেশি, তাহলে 8.3% বেশিতে এটা মার্ক করে রাখা হয়েছে। ঠিক আছে, 100-র উপর ক্যালকুলেশন করলে ডাইরেক্ট আমাদের এটা পার্সেন্টেজে চলে আসবে। তাহলে যত বেশি আসবে 100 থেকে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে যে এত পার্সেন্ট বেশিতে চিহ্নিত করে রাখা হয়েছে। তো এই ক্যালকুলেশন যদি না করতে হয় ডাইরেক্ট আমরা এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারবো, মেথডও আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো, দশম শ্রেণীর 64 জন ছাত্র গণিতের কুইজে অংশ নিয়েছিল। ওকে, বলছে যদি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার চেয়ে 16 বেশি হয় তাহলে টোটাল স্টুডেন্ট কত আছে 64 জন। ওকে, এবার আমাদের এখানে বলছে বয়েজ আর গার্লসের কথা বলছে। আমাদের বলছে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে 16 বেশি, তাহলে ছেলেদের সংখ্যা বয়েজ যদি এক্স হয়, মেয়ে হবে তার থেকে 16 বেশি, তার মানে এক্স প্লাস 16। আর বয়েজ আর মেয়ে মানে গার্লস দুটো যদি যোগ করি টোটাল স্টুডেন্ট কত 64, তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 64। তাহলে এখানে আমরা পাচ্ছি 2x ইকুয়াল টু 64 মাইনাস 16, প্লাস 16 এ পাশে আসলে মাইনাস 16। তাহলে আমরা এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু, এটা যদি আমরা বাদ দিই 14 যদি বাদ দিই তাহলে 4 বাদ 50 48 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, যদি 2 দিয়ে আমরা কাটি 48কে তাহলে আমরা পাবো 24। ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি 24 পাচ্ছি, নো দিক্কত। তাহলে দেখো এক্স মানে ছিল আমাদের বয়েজ, তাহলে বয় যদি আমরা দেখি আর গার্ল যদি আমরা দেখি, বয় আমরা কত পাচ্ছি 24 জন, আর গার্লস আমরা কতজন পাচ্ছি এক্স প্লাস। এখানে আমাদের কি বার করতে বলছে এটা দেখি, নাহলে এত কিছু করার দরকার নেই। এখানে বলছে তাহলে ছেলেদের সংখ্যার সাথে ছেলেদের সংখ্যা কত ছিল বয়েজ আমাদের বার করতে হবে। কুইজে অংশ নেওয়া মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, আমাদের এখানে বলছে ছেলেদের সংখ্যার সাথে কুইজে অংশ নিয়েছিল কত, কুইজে অংশ নিয়েছিল হচ্ছে 64 জন। তাহলে ছেলেদের সংখ্যার সাথে আমাদের অনুপাতটা বার করতে হবে। ছেলেদের সংখ্যা কত, ছেলেদের সংখ্যা বয়েজ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম এক্স, আর এক্সের ভ্যালু 24, তাহলে ছেলেদের সংখ্যা 24, আর কুইজে অংশ নিয়েছিল কত 64 জন। তাহলে এদের আমাদের রেশিওটা বার করতে হবে, 8 দিয়ে কাটলে 3 8 24, 8 দিয়ে কাটলে 8 8 64, তাহলে 3:8 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমরা দেখবো যে আমাদের অ্যান্সারে কি জানতে চাইছে, যেটা জানতে চাইবে সেটাই আমরা ডাইরেক্ট বার করবো, এক্সট্রা ডেটা বার করে কোনো লাভ নেই। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, ইজি আছে বুঝতে পেরেছো, নো প্রবলেম। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে, এখানে বলছে এ 45,000 মূলধন নিয়ে মানে 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। তাহলে সবার আগে এখানে আমরা এ লিখবো, এ কত হাজার টাকা বিনিয়োগ করছে, এ বিনিয়োগ করছে 45,000 টাকা। ওকে, লিখে দাও। 3 মাস পরে বি একটি নির্দিষ্ট পুঁজি নিয়ে তার সাথে যোগ দেয়। তাহলে বি এর পরে যোগ দিল, কিন্তু বি 3 মাস পরে এসছে, তো এখানে -3 লিখে রাখলাম বোঝার জন্য। একটা নির্দিষ্ট পুঁজি নিয়ে যোগ দিয়েছে, কত নিয়ে যোগ দিয়েছে জানি না, আমি ধরলাম এক্স টাকা নিয়ে সে যোগ দিয়েছে। এই ব্যবসা শুরু করার 1 বছর শেষে, তাহলে 1 বছর হচ্ছে টোটাল টাইম, 1 বছরের মধ্যে আমি যদি মাসে ক্যালকুলেট করি 1 বছর মানে 12 মাস, তাহলে এ প্রথম দিয়েছিল, তাহলে এর টাকাটা 12 মাস ছিল। আর বি এখানে 3 মাস পরে এসছে, তাহলে 12 থেকে 3 মাস বাদ দাও, 3 মাস যদি বাদ দিই তাহলে 9 মাস, তার মানে বি এর টাকাটা জাস্ট 9 মাসের জন্যই খেটেছে। এর জন্য 3 মাস আমরা এখানে লিখে রেখেছিলাম যে 3 মাস পরে এসছে, তো 3 মাস আমরা কমিয়ে দেবো, 12 থেকে 3 কমিয়ে দাও, তাহলে 9 মাসের জন্যই ছিল বি। এবার এইটা যেটা আছে এইটা করার পরে এবার আমাদের এখানে বলছে যে এত অনুপাতে লাভ ভাগ করা হয়েছিল,
তাহলে প্রফিট এখানে ডাইরেক্ট বসিয়ে দাও, 3:2 বলছে, তাহলে 3 ওপরে বসিয়ে দাও, নিচে 2 বসিয়ে দাও, ঠিক আছে? এইভাবেই লিখবে ডাইরেক্ট পরীক্ষার খাতায়। বি কত টাকা বিনিয়োগ করেছে, তাহলে বি এক্স টাকা বিনিয়োগ করেছে, তাহলে এক্সের ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে ডাইরেক্ট। তো 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে এটাকে কাটলাম। 9 দিয়ে যদি উপরে 45-এ কাটি, তাহলে 5 নং 45, তাহলে এটা আসছে কত, 5000, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, আমরা এখানে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এ আর বি কিন্তু এখানে কিছু না, ঠিক আছে? এ আর বি বোঝার জন্য জাস্ট। তাহলে এইটুকুই যে আমাদের ক্যালকুলেশন। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 পাচ্ছি 20, আর এদিকে 20 দুগুণে 40, এই দুইটাও আমাদের কোনাকুনি গুণ হয়ে যাবে এটার সাথে, 20 দুগুণে 40, তারপরে আরও 3টে 0, 40,000, মানে 40 দিয়ে আমাদের যেটা অ্যান্সার আছে সেটাই আমাদের অ্যান্সার হবে, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নো দিক্কত, নো প্রবলেম, একদম ছোট অঙ্ক, বাট তোমার জানা থাকতে হবে। নেক্সট, আর এই যে 40টা ক্লাস এখন যে আসবে, এটা একদম মানে মাখনের মতন ক্লাস হবে, ঠিক আছে? দিল খুশ কর দেনে ওয়ালা ক্লাস। 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে পারাস 8 দিনে 40% কাজ শেষ করতে পারে। তাহলে পি মানে হচ্ছে পারাস, সে করতে পারে, এখানে দেখো ক্যালকুলেশনটা কত ফাস্ট করবো দেখো, সে 8 দিনে করতে পারে 40% কাজ, তাহলে টোটাল কাজ হয় 100%, তাহলে 100% কত দিনে করবে, তাহলে 100% দিয়ে গুণ করো, 0 0 এখান থেকে উড়িয়ে দাও, এখানে 0-এর সাথে 0 উড়িয়ে দাও, 4 দিয়ে কাটলে এটা 2, 2 × 10 20, তাহলে টোটাল কাজটা করবে সে 20 দিনে। এইভাবে ডাইরেক্ট বার করব পরীক্ষার খাতায়। এবার বলছে যেখানে দীপ্তি আর পারাস, তাহলে ডি মানে দীপ্তি প্লাস পি মানে পারাস, দুইজন যদি একসাথে করে 10% কাজ একদিনে শেষ করে, তাহলে 10% একদিনে শেষ করছে, ওকে? 10% করছে একদিনে, তাহলে 100% কত দিনে করবে, 100% টোটাল কাজ, তাহলে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, তাহলে 10 দিনে, তাহলে এরা টোটালটা কাজটা করবে 10 দিনে। এতদূর কমপ্লিট। এরপর বলছে কাজটি সম্পূর্ণ করতে দীপ্তির কতদিন সময় লাগবে বের করো, তাহলে দীপ্তি কতদিনে করবে বার করতে হবে, তাহলে দীপ্তির ক্ষমতা বার করতে হবে। তাহলে এরকম টাইপের কোশ্চেনে সবার আগে আমরা টোটাল ওয়ার্ক বার করব। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস কিন্তু করানো আছে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, ঠিক আছে, প্লেলিস্টের। তো এখানে আমাদের কি বলছে দেখো, এখানে যদি আমরা দেখি 10 আর 20 লসাগু নেবো, লসাগু আসবে 20, এটা আসবে আমাদের কি টোটাল ওয়ার্ক, নো দিক্কত। এরপরে আমরা এফিসিয়েন্সি ক্ষমতা বার করব, 20 দিয়ে 20কে কাটলে হবে 1, তাহলে পি এর ক্ষমতা 1, আর 10 দিয়ে 20কে কাটলে এখানে আসবে 2, তাহলে ডি আর পি এর ক্ষমতা হচ্ছে একসাথে 2, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস তুমি ক্যালকুলেশন করো, সেটা হচ্ছে ডি আর পি এই দুইজনের একসাথে ক্ষমতা কত, একসাথে ক্ষমতা হচ্ছে 2, তার মধ্যে পি এর ক্ষমতা আমি জানি কত, পি এর ক্ষমতা 1, তাহলে পি এর জায়গায় যদি 1 লিখে দিই, তাহলে ডি এর ক্ষমতা বেরিয়ে যাবে, এই পাশের +1টা ও পাশে গেলে -1, তাহলে এখানে একবারে করো -1, ঠিক আছে? তাহলে ডি এর ভ্যালু কত হচ্ছে, 2 - 1 মানে 1, তাহলে এখানে ডাইরেক্ট বুঝতে পারলাম ডি এর ভ্যালু 1। তাহলে আমাদের এখানে বলছে এই যে টোটাল কাজটা আছে দীপ্তি কত দিনে করবে, দীপ্তি একদিনে একটাই কাজ করতে পারে, তাহলে 1 দিয়ে ভাগ, তাহলে এখানে 20 দিন টাইম লাগবে। পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম, নো দিক্কত, যারা একদম ফার্স্ট দিন ক্লাস দেখছো তারাও বুঝতে পারবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। আর ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো লাগছে, এটা একদম 100% আমি শিওর। অবশ্যই তোমরা একটা লাইক করো আর সুন্দর করে একটা কমেন্ট করে দাও। এখানে বলছে দেখো, এখানে কোশ্চেনটা বলছে একটি 38% চিনির, এটা আমি অ্যালিগেশন ইউজ করবো, কীভাবে ইউজ করবো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও। এখানে বলছে একটি 38% চিনির দ্রবণে 90 মিলিলিটারের, আচ্ছা একটি 38% চিনির দ্রবণের 90 মিলিলিটারের কত জল যোগ করা উচিত, 90 মিলিলিটারে, আচ্ছা এখানে 90 মিলিলিটার আছে, পরিমাণ কত আছে 90 ml, তাহলে এটা লেখো। এই 90 ml এর মধ্যে পার্সেন্টেজ চিনির কত আছে, চিনি হচ্ছে 38%, 38% এখানে কি আছে, এটা হচ্ছে চিনি আছে, খুব ইম্পর্টেন্ট, এটা চিনি না জল আছে সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনে। তাহলে দেখার সাথে সাথে আমরা এটা দেখলাম যে এটা আমাদের চিনি আছে, 38%টা কি আছে ভাই, চিনি আছে। বারবার যখন রিপিট করছি তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে। চিনি কত, 38%। এরপর বলছে কত জল যোগ করা উচিত যাতে এটি 17.1% চিনির দ্রবণে পরিণত হয়, তাহলে এখানে যেটা পরিণত হয়ে বলেছে সেটা আমরা মিডিলে লিখবো ডাইরেক্ট, তাহলে মিডিলে লেখো কত, 17.1%, এটাতে বানাতে হবে। তাহলে এখানে আমাদের বলেছে যে কত আমি কি অ্যাড করব, কত আমি জল অ্যাড করব, কোথায় দেখলাম, এই যে কত জল যোগ করা উচিত, ক্লিয়ার, কত জল যোগ করা উচিত। তাহলে জল আমাদের যেহেতু এখানে যোগ করতে হবে, তাহলে কত জল যোগ করতে হবে। এবার একটা জিনিস দেখো, এইখানে চিনি, এইখানে জল, যদি আলাদা আলাদা হয় তাহলে জল হয়ে যাবে 0%। কীভাবে হলো এত ফার্স্ট আমি কীভাবে বুঝলাম, যদি এই পাশেও চিনি এই পাশেও চিনি দিত তাহলে আমরা এটা করতাম 100%। সিম্পল জিনিস মনে রাখো, এইটা আর এটা যদি সেম হয় তাহলে আমরা করব 100%, কিন্তু এখানে চিনি আর এখানে বলছে জল, দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে আলাদা হয়ে গেলে এখানে হয়ে যাবে এটা 0%, আলাদা হলে 0%, সেম হলে এটা হয়ে যেত 100%। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার, নো প্রবলেম। এবার দেখো অ্যালিগেশন ইউজ হবে।
এবার অ্যালিগেশন যদি আমি ইউজ করি, সিম্পল আমি কি করব, আমি এখানে এইটার থেকে এটা বিয়োগ করব। 17.1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 17.1ই পাবো। আর 38 থেকে যদি আমরা 17.1 যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো? দেখো এখানে 38 থেকে তুমি প্রথমে 17 বাদ দাও, তারপরে 0.1 পরে বাদ দিয়ে দেবে। তাহলে এটি যদি আমরা বাদ দিই 1, আর এদিকে থাকছে 2, তাহলে এখান থেকে 0.1 যদি বাদ দিই, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 20.9। ক্লিয়ার? নো দিক্কত। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 20.9। এবার এখান থেকে পয়েন্টের সাথে এখান থেকে পয়েন্ট আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার এটা আমরা রেশিওতে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, আর কিছু কাটে? এখানে কাটাকাটি করার দরকার নেই। এবার আমাদের এখানে দেখো বলছে যে কত জল মেশানো উচিত, তাহলে জল যতটা মেশানো উচিত না সেটা আমাদের এখানে আসবে। বা আমরা এখানে এটা আমরা বলতে পারি যে এই 17 মানে 117 যেটা আছে সেটা আমাদের এখানে 90 ml এর ভ্যালু, ঠিক আছে? যেহেতু এটার উপরের ভ্যালুটাই আমরা দেখতে পাচ্ছি, তাহলে 90 ml যেটা আছে সেটা আমাদের 171 এর ভ্যালু। আমাদের বার করতে হবে 20 মানে 209 এর ভ্যালু, তাহলে আমরা সিম্পল 209 দিয়ে গুণ করে দেবো। তাহলে অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এই জন্য একটু টাইম নিয়ে বোঝাচ্ছি। ভালো অঙ্ক, পরীক্ষায় এরকম স্টেপ বাই স্টেপ করবে, ইজিলি বেরিয়ে যাবে। তো এখানে এবার আমাদের হচ্ছে কাটাকাটির পালা। এবার যদি আমরা 19 দিয়ে কাটি, 9 19 171 ভাই, ওকে। 19 দিয়ে যদি কাটি, 19 অক্ষে 19, 19 অক্ষে 19, 9 দিয়ে যদি কাটি, 9 10 90, 10 × 11 যদি করি 110 ml। তাহলে কারেক্ট অ্যান্সার কত? 110 ml। কোথায় আছে? অপশান সি। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। আর এই ক্লাসগুলো তৈরি করতে না অনেক মানে তোমার কি বলবো, অনেক খাটনি হয়। যেমন ধরো কোশ্চেন বাছাই করা, কোশ্চেন তারপরে ট্রান্সলেট করা, ঠিক আছে, বাংলাতে বানানো, টাইপ করা, ঠিক আছে, স্ক্রিনটাও একদম সাদা চকচকে, চোখেরও প্রবলেম হয়। তো এত কিছু প্রবলেম থাকা সত্ত্বেও তোমাদের জন্য রেগুলার ক্লাস দিচ্ছি। তো অবশ্যই তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব তো তোমরা করেই দিয়েছো, আর একটু লাইক আর কমেন্ট করে দিও ব্যাস। তো 8 নম্বর কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 21 ঘন্টা এবং 18 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে এ আর বি দুটো পাইপ আছে, একটা 21 ঘন্টা, একটা 18 ঘন্টায় পূর্ণ করছে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? এবার এই কোশ্চেনটা তোমার দেখেই মনে হতে পারে স্যার এত ইজি কোশ্চেন। তুমি এই কোশ্চেনটা নিজে করো, এখানে ভিডিওটা পজ করে দেখো, তুমি অ্যান্সারই বার করতে পারবে না। এত ইজি কোশ্চেন হওয়ার পরেও তোমার অ্যান্সার ম্যাচ করবে না, ঠিক আছে? তো এর জন্য আমি এরকম টাইপের কোশ্চেন এখানে রেখেছি, ঠিক আছে? স্টার দিয়ে দাও। আর এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন প্রত্যেকটা। এত ইজি কোশ্চেন হওয়ার পরেও তুমি অ্যান্সার ম্যাচ করতে পারবে না, তুমি করো এটা। তো দেখো এখানে আমি করে দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কী করেছে, এখানে অ্যান্সারের সাথে এখানে গন্ডগোল করে দিয়েছে। এখানে দেখো, এখানে যদি আমরা লসাগু নিই, লসাগু সবাই জানো কীভাবে নিতে হয়। 21 আর 18 যদি এখানে রাখি, 21 মানে কত? সব থেকে বড়োটা 3 সাথে 21, 3 আর 7 এখানে লিখে নাও। 18 মানে কত? 3 × 6, 3 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 6 এখানে কোথাও আছে, নেই, তাহলে 6 নিয়ে নাও। এটাই লসাগু চলে আসলো, ডাইরেক্ট এইভাবে নেব। তাহলে এখানে লসাগু চলে আসবে 3 × 7 × 6। ক্লিয়ার? তো এখানে যদি আমরা দেখি 21 দিয়ে যদি কাটি, 3 সাথে 21 মানে 6 আসবে এফিসিয়েন্সি। 18 দিয়ে কাটলে 3 6 18 মানে 7 আসবে, ঠিক আছে? এফিসিয়েন্সি চলে আসলো। এবার আমাদের এখানে দেখবো যে আমাদের এখানে টোটাল ওয়ার্কটা কত হচ্ছে। তো আমরা যদি এটা দেখি, 3 সাথে 21, 21 × 6, 6 × 6, 6 2 12, 126 হচ্ছে। তাহলে এই যে 126 যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তো 126কে আমরা ভাগ করব, দুজন যদি একসাথে করে এ আর বি, তাহলে 6 6 12 রাখে 13, 13টা 13টা করে কাজ হবে, তাহলে 13 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 126কে আমরা ভাগ করব হচ্ছে 13 দিয়ে। এটাই আমাদের কাজ। তোমারও এতদূর তুমি করছিলে, তারপরে অ্যান্সার ম্যাচ করছিল না। তাহলে এখানে কত হবে? এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের 9 বারে তো কাটবে, ঠিক আছে? তো এইটা দেখে যদি কেউ 9 অ্যান্সার করে দাও তাহলে ভাই ঠিক আছে, বহুত বঢ়িয়া। বাট পুরো অ্যান্সার বার করো, পুরো অ্যান্সার ম্যাচ করবে না। তো এখানে দেখো, এখানে যদি আমরা দেখি 13 দিয়ে যদি আমরা কাটি, 9 13 কত হবে? 117, 117। ক্লিয়ার? তো এখানে কত নামবে? এখানে নামবে হচ্ছে 9, তাহলে 9 নামছে, তাহলে কত হবে? 9/13 হবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার আমাদের আসবে কত? 9 পূর্ণ 9/13। এবার যখনই তুমি এরকম খুঁজবে 9 পূর্ণ 9/13 কোথায়, তুমি দেখবে কোনো অপশানে নেই। তো এখানে কি করা হয়েছে, এই যে 9 পূর্ণ 9/13 আছে, ওপর নিচে 3 গুণ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেছে? 9 পূর্ণ 3 নং এটা হয়ে গেছে 27, আর 3 13 এটা হয়ে গেছে কত? 39। তাহলে এইটা আমাদের অ্যান্সারে দেওয়া আছে 27/39। বোঝা গেল? তো এইখানে গেমটা এইখানে খেলে দিয়েছে। ওকে, বুঝতে হবে এরকম টাইপের কোশ্চেন আমি করাবো এখন, ঠিক আছে? এই 40টা ক্লাস বলতে পারো একদম ধোঁয়াধার ক্লাস আসবে। নেক্সট দেখো, 9 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে 1 বছরের জন্য বার্ষিক একটি নির্দিষ্ট হারে সাধারণ সুদে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট অঙ্কের মেয়াদ পূর্তির ওপর প্রদেয় পরিমাণ ছিল এত টাকা। বাহাত বাড়িয়া, মানে এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এত টাকা দিচ্ছে, তার মানে অ্যামাউন্ট। সরল সুদ তোমার একটুখানি বাড়িতে করা থাকতে হবে, সরল সুদ, জটিল সুদ। যদি করা না থাকে, এই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওই লিঙ্কে তুমি ক্লিক করবে, ঠিক আছে? প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, দেখবে টেলিগ্রাম দেওয়া আছে, প্লেলিস্ট দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে তুমি পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পেয়ে যাবে।
তুমি ওখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ, জটিল সুদ, যেটা ইচ্ছা তুমি দেখতে পারো, ঠিক আছে? দেখে নিয়ে তারপর তুমি আবার কন্টিনিউ করতে পারো, বা এটা দেখার পরে যেখানে তোমার যে চ্যাপ্টারে প্রবলেম সেই চ্যাপ্টার তুমি দেখে নিতে পারো। এবার আমাদের বলছে 1 বছরের জন্য বার্ষিক একটি নির্দিষ্ট হারে সাধারণ সুদে একটি নির্দিষ্ট অঙ্কের মেয়াদপূর্তির ওপর প্রদেয় পরিমাণ ছিল এত টাকা। এটা অ্যামাউন্ট আমাদের, যেটা আমরা টাকা হিসেবে পাচ্ছি সেটা অ্যামাউন্ট। সুদের হার 2% বেশি হতো, যদি সুদের হার 2% বেশি হতো তাহলে পরিমাণটা এত টাকা বেশি হতো। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট জায়গা। তাহলে 2% যদি বৃদ্ধি হতো তাহলে সুদ হিসেবে আমি কত টাকা বেশি পেতাম? 26.5। তাহলে এই 26.5ই হচ্ছে আমাদের 2%-এর ভ্যালু। তাহলে 2% দিয়ে ভাগ করে দাও। আমরা যদি 100% দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো প্রিন্সিপাল, কারণ 100% প্রিন্সিপাল হয়, মাথায় রাখবে এগুলো। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ তো আমি ক্যান্সেল করলাম, এখান থেকে দশমিক উঠিয়ে নিচে একটা জিরো, 20 দিয়ে যদি আমরা কাটলাম, 5 20 100, 5 হয়ে গেল। 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 6 30, 32, হাতে আমার 3, 5 2 10 আর 3 13, 1325, এটা আমাদের প্রিন্সিপাল হয়ে গেল। এবার আমাদের এখানে বলছে মূল হারে বিনিয়োগকৃত অর্থের ওপর যে সুদ প্রদান করা হয়েছিল তা কত ছিল, সুদটা বার করতে হবে টাকায়। তাহলে আমাদের অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্ট আমাদের ছিল হচ্ছে 1484, এটা আমাদের অ্যামাউন্ট ছিল। এই অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটা মাইনাস করে দিই, প্রিন্সিপাল কত? 1325, তাহলে আমাদের বেরিয়ে যায় ইন্টারেস্ট, সুদ। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট, তো প্রিন্সিপাল বাদ দিয়ে দিলে ইন্টারেস্ট পড়ে থাকবে, সিম্পল কনসেপ্ট। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ইন্টারেস্ট কত পাচ্ছি দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি 5, এদিকে হয়ে যাবে আমাদের হচ্ছে 5 আর 4 9, 9 9 9 9 9 আসবে, 9 একটাই আমাদের শেষে আছে, তাহলে আমাদের অপশান ডি আমাদের কারেক্ট, নো দিক্কত। তাহলে এদিকে হয়ে যাবে হচ্ছে যদি বিয়োগ করি 3 5, আর এদিকে হয়ে যাবে আমাদের 159। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, এখানে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা হয়। তার মানে এটা আমাদের অ্যামাউন্ট, এটা আমাদের রেট অফ ইন্টারেস্ট। বিনিয়োগকৃত পরিমাণ কত? মানে প্রিন্সিপাল বার করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট দুটোই রিলেটেড, মানে একসাথে মিলেমিশে চ্যাপ্টার বলতে পারো, ঠিক আছে? কনসেপ্ট প্রায় সেম, শুধু কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের উপর সুদ লেগে যায়, এটাই হচ্ছে আলাদা। আর এখানে সুদের যে টার্ম আছে 6 মাস 3 মাস, এগুলো একটু আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন হয়। তো অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখো কন্টিনিউ, অনেক কিছু শিখতে পারবে। তো এখানে আমাদের এটা বলেছে, এবার বলছে আমাদের প্রিন্সিপাল কত। তো এরকম যদি ডেটা আমাদের কাছে থাকে তাহলে ডাইরেক্ট আমরা কীভাবে অ্যাপ্লাই করবো দেখো, আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করবো। 10% রেট অফ ইন্টারেস্ট, এটাকে ফ্র্যাকশনে লিখলে 1/10 আসবে, সবাই জানো, নো প্রবলেম। নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল, উপরেরটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আমরা এখানে লিখবো। প্রিন্সিপাল কত? নিচের 10 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ করে দাও, তাহলে 10 আর 1 যদি যোগ করি 11, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। টাইম কত বলছে? টাইম বলছে 2 বছর, তাহলে এখানে উপরে পাওয়ার 2 লিখে দাও, 3 বললে ওইটা আমরা 3 করে দিতাম। ক্লিয়ার? তাহলে 10-এর স্কোয়ার করলে 100, আর 11-এর স্কোয়ার করলে কত হবে? 121। ওকে, নো দিক্কত, নো প্রবলেম। এবার আমাদের এখানে একটা দেওয়া আছে, কি অ্যামাউন্ট দেওয়া আছে। অ্যামাউন্ট কত দেওয়া আছে? 10,164, এটা অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে অ্যামাউন্ট দিয়ে ভাগ, আমাদের রেশিওতে অ্যামাউন্ট কত? 121, 121 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল দিয়ে গুণ, প্রিন্সিপাল কত? 100, তাহলে 100 দিয়ে গুণ। ক্লিয়ার? এবার যদি আমরা কাটাকাটি করি 11 দিয়ে কেটে যাবে, এটা 11 দিয়ে কাটলে 11 ইন্টু 11 দিয়ে কাটলে 121 কে 11 আসবে, 11 দিয়ে 3 কাটলে 9 11 99 9 আসবে, আর এদিকে আসছে 16, তাহলে এদিকে আসবে হচ্ছে 11, এটা 26 হচ্ছে, তাই না? 99 100 101, ওকে 26 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 11 দুগুণে 22, 4 11 44। আবার যদি 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 8 11 88, 4 11 44, তাহলে আমাদের কত হচ্ছে? 8400, কারেক্ট অ্যান্সার। 84 ইন্টু 100, 8400, এটা আমাদের প্রিন্সিপাল। ক্লিয়ার ভাই? তো অনেক ফাস্ট আমরা শিখবো, এগুলো অনেক ফাস্ট আমরা করব, ঠিক আছে? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে রিতেশ মোহিতের থেকে 12 বছরের বড়। তাহলে রিতেশ মোহিতের থেকে কত বছরের বড়? 12 বছরের বড়। তাহলে চিরকালই রিতেশ মোহিতের থেকে 12 বছরের বড়ই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। ধরো আমার দাদা আমার থেকে 5 বছরের বড়, তাহলে চিরকালই মৃত্যুর আগে পর্যন্ত আমার থেকে 5 বছরের বড়ই থেকে যাবে, গ্যাপ সবসময় সেমই থাকে। এবার বলছে 17 বছর আগে রিতেশের বয়স মোহিতের বয়সের 4 গুণ ছিল। তাহলে রিতেশ মোহিতের 4 গুণ ছিল, তাহলে মোহিত যদি এক্স হয়, রিতেশ ছিল কত? 4x। ওকে, ক্লিয়ার? এটা কত বছর আগের কথা বলছে? এটা 17 বছর আগের কথা বলছে, বোঝা গেল? এটা 17 বছর আগের কথা বলছে। মোহিতের বর্তমান বয়স কত? এবার দেখো এখানে একটা জিনিস বোঝো, এটা যেহেতু 17 বছর আগের কথা, তো সিম্পল এটার সাথে যদি এই বয়সটার সাথে এখানে যে বয়সটা আমাদের বেরাবে এটা আমরা ক্যালকুলেশন করব, তার সাথে যদি আমি 17 বছর অ্যাড করে দিই তাহলে আমরা বর্তমান প্রেজেন্টে পৌঁছে যাব। তুমি বলবে হ্যাঁ একদম, যদি এটা 17 বছর আগের হয় তাহলে 17 অ্যাড করে দাও, তাহলে প্রেজেন্টে পৌঁছে যাবে। আমাদের বলছে মোহিতের বর্তমান বয়স কত? মোহিত
তাহলে এক্স এর ভ্যালু বার করে তার সাথে 17 অ্যাড করে দিলে আমরা এখানে মোহিতের বর্তমান বয়সে পৌঁছে যাচ্ছি। এবার আমরা জানি এই দুজনের মধ্যে বয়সের গ্যাপ চিরকাল কত থাকবে, 12 থাকবে। তাহলে আমরা এখানে জানি যে এটার গ্যাপ কত, 12 বছর। তাহলে এটা আমরা লিখবো ইকুয়াল টু 12, এটার গ্যাপ 12 বছর। তাহলে 3x এর ভ্যালু কত হচ্ছে, 3x 12 হচ্ছে। 4x থেকে x গেল 3x 12, 3 দিয়ে কাটলে 3 4 12, 4, x এর ভ্যালু 4। তাহলে এখানে মোহিতের ভ্যালু কত, মোহিতের ভ্যালু 4 বছর। তাহলে 4 এর সাথে যদি আমরা 17 অ্যাড করে দিই তাহলে আমাদের বর্তমান বয়স বেরিয়ে যাবে। তাহলে 4 আর 17 যোগ করে দাও, 17 প্লাস 4। তাহলে এখানে মোহিতের বর্তমান বয়স কত, 21 বছর। 21 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি আমাদের কারেক্ট। নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে পরপর 7টি সংখ্যার একটি ক্রম বিবেচনা করুন। প্রথম 5টি সংখ্যার গড় জেড। তাহলে 1 2 3 4 5 6 7 পরপর আছে, মানে প্রত্যেকের মধ্যে গ্যাপ 1। যেমন হচ্ছে প্রথম সংখ্যা যদি 5 হয়, পরের সংখ্যা তাহলে হবে 6 7 8 9, এরকমভাবে চলতে থাকবে। পরপর সংখ্যা মানে সব পরপর। যদি আমরা ধরি 12 13 14 15 সব পরপর সংখ্যা নিলে সবার মাঝখানে গ্যাপ কত, 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা থেকে এটা 1 বাড়বে, এটা থেকে এটা 1, এটা থেকে এটা 1, এটা থেকে এটা 1, প্রত্যেকটার মাঝখানে +1 এর গ্যাপ। এইটা আমাদের পরপর সংখ্যা মানেই +1 এর গ্যাপ। যদি পরপর জোড় সংখ্যা বলতো তাহলে +2 এর গ্যাপ হতো, যদি বিজোড় সংখ্যা বলতো তাহলেও +2 এর গ্যাপ হতো। আচ্ছা, এখানে আমাদের অঙ্কতে বলছে যে প্রথম 5টি সংখ্যার গড় জেড। প্রথম 5টি যদি দেখি 1 2 3 4 5, এই প্রথম 5টির গড় জেড। তার মানে গড় মানে হচ্ছে একদম মিডিলেরটা। তাহলে মিডিলেরটা যদি দেখি 3 নম্বর একদম মিডিলে আসছে এখানে 5টার মধ্যে, এদিকে দুটো এদিকে দুটো, তাহলে মিডিলে 3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে জেড দেওয়া আছে। নো দিক্কত, বোঝা গেল কিভাবে আমরা অঙ্ক দেখার সাথে সাথে বুঝবো যে কোনটার ভ্যালু দেওয়া আছে। শেষ 3টি সংখ্যার গড় কত, শেষ 3টে সংখ্যা যদি আমরা দেখি শেষ 3টে কোনটা আসবে, 5 6 7। আচ্ছা, তাহলে শেষ 3টে আমাদের আসবে হচ্ছে এইটা এইটা আর এইটা। তার মানে আমরা বলতে পারি শেষ 3টে বলতে আমাদের এখানে বোঝাচ্ছে এই 3টের কথা বলছে, শেষ 3টে। তাহলে শেষ 3টের বলছে গড় নির্ণয় করো। গড় মানে আবার মিডিলেরটা গড় আসবে। তাহলে এই 3টের মধ্যে মিডিলে কি আছে, এটা আছে। তাহলে এইটার ভ্যালু আমাদের জানতে চাইছে। এবার এইটার ভ্যালু যদি আমরা বার করতে হয় তাহলে সিম্পল একটা জিনিস আমরা এখানে দেখব, সিম্পল একটা জিনিস দেখব, আর কিচ্ছু দেখব না। সিম্পল জিনিসটা কি, সেটা হচ্ছে যে এখান থেকে এটা +1, এখান থেকে এটা +1, এখান থেকে এটা আবার +1। তাহলে এখান থেকে এইটুকু যাওয়ার জন্য আমার কতগুলো +1 হচ্ছে, 1 2 3টে, তাহলে 3 আমার প্লাস করতে হবে। তাহলে জেডের সাথে যদি আমরা 3 প্লাস করে দিই, ঠিক আছে, জেডের সাথে যদি আমরা 3 প্লাস করে দিই তাহলে জেড +3, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে কত, জেড +3। 1 2 3, 3 অ্যাড করলে আমরা এইখানে চলে আসছি। তাহলে আমাদের এখানে শেষ 3টের গড় কত হবে, জেড +3, অপশন এ আমাদের কারেক্ট। তাহলে বোঝা গেল লজিক্যালি কত সুন্দর আমরা অঙ্ক করে ফেলবো, গড়ের অঙ্ক। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 13 নম্বর কোশ্চেন। তো এটা স্টার দিয়ে দাও, ভিভিআইও দিয়ে দাও। মারাত্মক সুন্দর কনসেপ্ট। এখানে বলছে 60 কিলোমিটার দূরত্ব কভারে, মানে একটা 60 কিলোমিটারের ডিস্টেন্স আছে, 60 কিলোমিটার। রোহিতের চেয়ে অর্জুনের সময় 2 ঘন্টা বেশি। আচ্ছা, 60 কিলোমিটার দূরত্ব কভারে রোহিতের চেয়ে অর্জুনের সময় 2 ঘন্টা বেশি লাগে ধরে নাও। এখানে অর্জুন যদি তার গতি দ্বিগুণ করে তবে সে রোহিতের চেয়ে 1 ঘন্টা কম সময় নেবে। আচ্ছা, তাহলে এখানে দুজন আছে, একজন রোহিত আর একজন অর্জুন। তাহলে আমরা এখানে লিখব রোহিত আর অর্জুন। রোহিতের চেয়ে অর্জুনের 2 ঘন্টা বেশি সময় লাগে, অর্জুনের সময় লাগে 2 ঘন্টা বেশি। আচ্ছা, রোহিতের চেয়ে অর্জুনের সময় লাগে 2 ঘন্টা বেশি। রোহিতের চেয়ে, তাহলে রোহিত যদি এইখানে পৌঁছায়, মানে এই টাইমে পৌঁছায়, ধরো টি টাইমে পৌঁছাচ্ছে রোহিত, ভালোভাবে বুঝবে, লজিক্যালি জিনিসটা বোঝে, অঙ্কটা একদম ইজি। তাহলে অর্জুন তার থেকে 2 ঘন্টা বেশি টাইম নেয়, তাহলে অর্জুন এতটা টাইম নিচ্ছে, মানে টি এর থেকে আরও +2। এখান থেকে এটা ধরো আরও 2 ঘন্টা বেশি, তার মানে টাইম নিচ্ছে কত, t+2। এখান থেকে এইটুকু তো টি ছিল, তার থেকে আরও +2 বেশি নিচ্ছে, মানে t+2 টাইম নিচ্ছে। এই অবধি তো টি টাইম। তাহলে রোহিত যে টাইমে পৌঁছায় অর্জুনের তার থেকে দ্বিগুণ, মানে 2 ঘন্টা বেশি টাইম লাগে, তার মানে t+2। এরপর বলছে অর্জুন যদি তার গতি দ্বিগুণ করে, তাহলে অর্জুনের এখানে একটা স্পিড ছিল স্পিড 1, মানে স্পিড আমরা কত ধরবো, স্পিড আমরা s ধরে নিচ্ছি। এরপরে অর্জুন কি করছে, তার স্পিড দ্বিগুণ করছে, তাহলে 2s স্পিড করে দিচ্ছে। এখানে 1s ছিল, এখানে তার স্পিড হচ্ছে দ্বিগুণ, তাহলে 2s হয়ে যাচ্ছে। তবে সে রোহিতের চেয়ে 1 ঘন্টা কম সময় নেবে। এবার স্পিড যেহেতু দ্বিগুণ করেছে, তাহলে এবার অর্জুন 1 ঘন্টা কম টাইমেই পৌঁছে যাচ্ছে। তাহলে এই অবধি ছিল টি টাইম, সে টি টাইম নিচ্ছে না, টি এর থেকেও এখান থেকে এটুকু ধরো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা কম টাইম নিচ্ছে, তাহলে t-1 হয়ে যাচ্ছে টাইম। টি এর থেকেও 1 ঘন্টা কম, তাহলে টাইম নিচ্ছে কত এখানে, t-1।
ক্লিয়ার? লজিক্যালি জিনিসটা বোঝা গেল? ওকে, নো দিক্কত। এইবার আমাদের এখানে বলছে অর্জুনের মূল গতি কত? অর্জুনের অ্যাকচুয়াল গতি আমাদের বার করতে হবে। এবার এখানে অঙ্কটা বোঝো। এটা যদি আমরা লাইনটা যদি পুরো ডটটা যদি কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের টি টাইম, তাহলে এইটা হচ্ছে 2 ঘন্টা বেশি +2, এইটা হচ্ছে আবার 1 ঘন্টা কম। ঠিক আছে? এখান থেকে এটা 1 ঘন্টা কম। তাহলে এইখান থেকে যদি আমরা গ্যাপটা দেখি, এখান থেকে এইটুকুর যে পুরোটা গ্যাপটা, তাহলে কত ঘন্টার হচ্ছে? এদিকে 2 ঘন্টা আর এদিকে 1 ঘন্টা, এদিকে 1 ঘন্টা। টোটাল এই গ্যাপটা কত? 2 আর 1 এ 3 ঘন্টার গ্যাপ। তাহলে যে এর স্পিড সে দ্বিগুণ করে দিচ্ছে, তাহলে 3 ঘন্টা অ্যাকচুয়ালি টাইমটা সেভ করে নিচ্ছে। কারণ আগে তো 2 ঘন্টা বেশি লাগতো, এখন 1 ঘন্টা কম লাগছে। তার মানে টাইম সেভ হচ্ছে কত? 3 ঘন্টা। 2 আর 1 এ 3 ঘন্টা। এইটার বোঝার জন্যই আমি এত কিছু এখানে আঁকলাম। ক্লিয়ার? এবার অঙ্ক একদম ইজি। তাহলে স্পিড অর্জুনের দেওয়া আছে। তাহলে অর্জুনের আমরা এখানে লিখব অর্জুন। অর্জুনের স্পিড কি দেওয়া আছে? অর্জুনের স্পিড দেওয়া আছে, প্রথমে স্পিড ছিল 1s, মানে প্রথমে স্পিড ছিল হচ্ছে 1 ইউনিট, পরে স্পিড কত? 2s, মানে দ্বিগুণ হয়েছে, তাহলে 2 ইউনিট হয়েছে। তাহলে স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন, তাহলে আগে যদি 2 ইউনিট টাইম লাগতো, এখন 1 ইউনিট টাইম লাগবে, উল্টো হয়ে গেল। এবার তাহলে টাইম সেভ হচ্ছে কত? টাইম সেভ হচ্ছে এখানে 2 এর থেকে 1 হচ্ছে, তার মানে টাইম কম লাগছে 1 ইউনিট, টাইম সেভ হচ্ছে 1 ইউনিট। কিন্তু আমাদের এখানে অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি টাইম সেভ হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা। এবার তোমার মাথায় যদি এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, পরীক্ষার খাতায় এই মাথায় যদি এই জিনিসটা ক্লিয়ার থাকে, তাহলে তোমার আর এত কিছু ভাবতে হবে না। তুমি ডাইরেক্ট জানো এদিকে 2 ঘন্টা বেশি, পরে 1 ঘন্টা কম, তার মানে 3 ঘন্টার গ্যাপ। তাহলে এখানে তুমি ডাইরেক্ট একের ভ্যালু 3 ঘন্টা নেবে। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে অর্জুনের মূল গতি কত? তাহলে অর্জুনের গতি বার করার জন্য সিম্পলি আমরা দেখব যে অর্জুনের এক্স্যাক্টলি টাইম কত লাগতো আগে? 2 ইউনিট। তাহলে একের ভ্যালু যদি 3 হয়, তাহলে তুমি কি করবে? এই 2 এর ইউনিট, এই ভ্যালুটা বার করবে। 2 ইউনিটের ভ্যালু বার করবে। 2 এর ভ্যালু কত হবে? 1 যদি, মানে এখানে ভাবো যে একটা জিনিসের দাম 3 টাকা হলে দুটো জিনিসের দাম কত হবে? 3 দুগুণে 6 টাকা হবে। তাহলে 6 ঘন্টা। ঠিক আছে? এটা আসবে কত? 6 ঘন্টা। তাহলে অর্জুনের এক্স্যাক্টলি টাইম লাগতো কত? 6 ঘন্টা টাইম লাগতো। ক্লিয়ার? এবার এই 6 ঘন্টাতে সে কতটা ডিস্টেন্স কভার করতো? 6 ঘন্টাতে 60 কিলোমিটার কভার করতো। তাহলে 60 কিলোমিটার যদি 6 ঘন্টায় কভার করে, তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে প্রত্যেক ঘন্টায় কতটা কভার করছে? 10 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি 10 কিলোমিটার পার আওয়ার। এটাই হয়ে গেল স্পিড। ঠিক আছে? কিলোমিটার পার আওয়ারে বেরালে স্পিড বেরিয়ে যায়। ঠিক আছে? বা আমরা এটাও জানি যে আমাদের এখানে ডিস্টেন্স বাই টাইম করলে কি বেরায়? স্পিড বেরায়। তাহলে এখানে আমরা তাই অ্যাপ্লাই করলাম, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তাহলে অর্জুনের স্পিড কত ছিল? অর্জুনের স্পিড ছিল হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এটা বেস্ট কোশ্চেন আজকের, বলতে পারো। ঠিক আছে? ভিভিআই দিয়ে নাও। পুরো ডিটেলসে বোঝালাম। এরপরে যখন আবার এরকম টাইপের কোশ্চেন আসবে, আমরা শর্টে করবো, ডাইরেক্ট করবো। ঠিক আছে? নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেনে আসো। 14 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি 725 মিটার দীর্ঘ ট্রেন 48 সেকেন্ডে 235 মিটার দীর্ঘ একটি টানেলের মধ্যে দিয়ে যায়। ট্রেনের গতি খোঁজো। তাহলে এখানে সিম্পল আমাদের দেখতে হবে যে ট্রেনটা কত। ট্রেনটা আমাদের এখানে বলছে 725 মিটার দীর্ঘ ট্রেন। তাহলে 725 মিটারের একটা লম্বা ট্রেন। এটা একটা ধরো এরকম একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে? টানেলটার দৈর্ঘ্য কত? 235 মিটার। তো সিম্পলি আমাদের এখানে যদি ট্রেনের দৈর্ঘ্যর সাথে সাথে যদি কোনো একটা এমন জিনিস পার করে যেটারও নিজস্ব কোনো দৈর্ঘ্য আছে, তাহলে ডিস্টেন্স কী হয়? দুটোর একসাথে যোগ করে দিতে হয়। তাহলে ডিস্টেন্স টোটালে কত হয়ে যাবে? 725 প্লাস 235, টানেলের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। তাহলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে, এটা হয়ে যাবে আমাদের 60 আর এদিকে হয়ে যাবে 9। তাহলে 960 হয়ে যাচ্ছে। তাহলে 960 মিটার টোটাল ডিস্টেন্স। ওকে? এবার আমাদের এখানে বলছে ট্রেনের গতি খোঁজো। তাহলে ট্রেনের গতি, স্পিড বার করার জন্য আমাদের করতে হবে ডিস্টেন্স বাই টাইম করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স আমাদের আছে 960 মিটার, লিখব। টাইম আমাদের কত আছে? 48 সেকেন্ড আছে। তাহলে এখানে আমরা বাই করব 48। তাহলে এটা আমাদের কি বেরাবে? মিটার পার, নিচেরটা সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ডে বেরাবে। তো আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে যদি আমাদের কিলোমিটার পার আওয়ারে নিতে হয়, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে সিম্পল এটার সাথে 18/5 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 6 দিয়ে যদি আমরা কাটি, 6 8 48, 3 6 18, 8 12 96, 120। 5 দিয়ে যদি কাটি, 5 24 120, 24 ইন্টু 3 3 24 কত হবে? 72। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিড কত? 72 কিলোমিটার পার আওয়ার। অপশান বি আমাদের কারেক্ট। এই যে পার্টটা করলাম, এগুলো পরীক্ষার খাতায় করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা এই পার্টটা করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 15 নম্বর কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন আজকের। তো প্রত্যেকটা সেটে আমাদের 15টা করে কোশ্চেনই থাকবে। ঠিক আছে? 15টা আলাদা আলাদা চ্যাপ্টারের কোশ্চেন থাকবে। এখানে আমাদের কি বলছে দেখো, একজন চালক 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্থির জলে যাত্রা করছে। আচ্ছা,
নৌকা স্রোতের কোশ্চেন পুরো চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, তোমরা ওইখানে গিয়ে দেখে নিতে পারো। এটা হচ্ছে আপস্ট্রিম, স্রোতের বিপরীতে স্টিল ওয়াটার মানে শান্ত জলে, আর একটা হচ্ছে ডাউনস্ট্রিম মানে স্রোতের সাথে, স্রোত তাহলে আমাদের এদিকে। ক্লিয়ার? এবার আমাদের এখানে কি বলছে যে একজন চালক 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্থির জলে যাত্রা করছে, তাহলে স্থির জলে তার গতি কত? 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে 50 কিলোমিটার ডাউনস্ট্রিমের তুলনায় 50 কিলোমিটার আপস্ট্রিমে যেতে দ্বিগুণ সময় নেয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে টাইম দেওয়া আছে, কিসের? আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের টাইম দেওয়া আছে। তাহলে টাইম আমাদের কি দেওয়া আছে? বলছে 50 কিলোমিটার, ডিস্টেন্সটা আমাদের সেম, 50 কিলোমিটার ডাউনস্ট্রিমের তুলনায় আপস্ট্রিমে দ্বিগুণ সময় লাগে। আপস্ট্রিমে অবশ্যই টাইম বেশি লাগবে, তার কারণ আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে যাচ্ছে, তাহলে দ্বিগুণ বেশি টাইম লাগছে। তাহলে এখানে যদি টাইম 1 ইউনিট লাগে, এখানে 2 ইউনিট টাইম লাগে। টাইমের সাথে স্পিডের আমরা জানি উল্টো রিলেশন, কারণ হচ্ছে স্পিড বাড়লে টাইম কম লাগে, তাহলে একটার সাথে একটা চিরকাল উল্টো রিলেশন। তাহলে এখানে উল্টো করে দাও, তাহলে 1 আগে নিয়ে আসো, 2 পরে নিয়ে যাও, তাহলে আমাদের এটা বেরিয়ে গেল কি? স্পিডের রেশিও। ঠিক আছে, আর আমাদের অঙ্কতে স্পিডের রেশিওটাই কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? এখানে আমরা স্পিড কত দেখতে পাচ্ছি? 3 কিলোমিটার পার আওয়ার। এখানে আমাদের রেশিওতে আমরা স্পিড কত দেখতে পাচ্ছি? রেশিওতে আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট। ঠিক আছে, এখানে আমরা যদি একটু নিচে করি, আপস্ট্রিম, স্টিল ওয়াটার, ডাউনস্ট্রিম, রেশিওতে আমরা স্পিড কত পাচ্ছি? আপস্ট্রিমের 1 ইউনিট, ডাউনস্ট্রিমে কত পাচ্ছি আমরা? 2 ইউনিট। তাহলে স্টিল ওয়াটার রেশিওতে যদি আমরা বার করি, তাহলে আমরা কত পাবো? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 আর 1 কত হচ্ছে? স্টিল ওয়াটার বার করার জন্য 2 আর 1 যোগ করো 3, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5, তাহলে এটা কত হচ্ছে? 1.5 হচ্ছে। ক্লিয়ার? কিন্তু আমাদের এখানে এক্স্যাক্টলি স্টিল ওয়াটার কত আছে? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখানে এক্স্যাক্টলি যেটা 3 কিলোমিটার দেওয়াই আছে, সেটা আমরা এখানে রেশিওতে কত পাচ্ছি? 1.5, তাহলে 1.5 দিয়ে ভাগ। আমাদের এখানে কি বার করতে হবে? আমাদের এখানে বলছে স্রোতের গতি কত। স্রোতের গতি বার করার জন্য এই দুটোর গ্যাপ দেখলেই হয়, বা এটার গ্যাপ দেখলেই হয়। 1.5 আর 2 এর গ্যাপ কত? 0.5, তাহলে 0.5 এর ভ্যালু আমাদের বার করতে হবে, তো 0.5 দিয়ে গুণ করে দাও। এই পয়েন্টের সাথে আমাদের এখানে পয়েন্ট ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা কাটি 3 5 15, 3 হবে, 3 এর সাথে 3 ক্যালকুলেশন মানে ক্যান্সেল করে দিলে আমাদের কত আসবে? 1, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্রোতের গতি কত হবে? 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে অঙ্কটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে আরও অনেক শর্টে করা যায়, কিন্তু আমি পুরো ডিটেলসে করালাম যাতে তোমাদের ব্রেনের মধ্যে প্রত্যেকটা জিনিস সেট হয়। ঠিক আছে, কারো যদি প্রবলেম থাকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখবো, ওইখানেও তোমাদের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানে 15টা কোশ্চেনে কমপ্লিট হলো। নেক্সট আমরা দেখা হচ্ছে পরের দিন 8:30 সকাল সকাল।